অভিশপ্ত অশ্বমেধের অপ্রাকৃতিক অলৌকিক দুনিয়ায় আপনাদের স্বাগত। আমাদের এবারের নিবেদন সায়ন হাজরার কলমে রক্তচোষা। আজ থেকে প্রায় 5 বছর আগেকার কথা। আমি তখন গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারের ছাত্র। নিয়মমাফিক প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আমি জগিংয়ে যেতাম। অবশ্য আমি একাও যেতাম না, আমার এক বন্ধু রনিও যেত। সেদিনও আমরা বেরিয়েছিলাম রোজগারের মতো। তখন সবে পূবের আকাশ ফর্সা হওয়া শুরু করেছে। এই সময়টা খুব ভালোই লাগে আমার। একটা শীতল হাওয়া বয় চারিদিকে, প্রকৃতিও যেন ব্যস্ত থাকে আমাদের একটি সুন্দর দিন উপহার দিতে। যদিও দিনটা ভালো না খারাপ এটা অবশ্য মানসিক স্থিতির উপর অনেকটা নির্ভর করে। সে যাই হোক, সেই দিন মাঠে জগিং করতে করতে রনি বলল, বুঝলি শুভ, কয়েকদিন ধরে ভাবছি একটু কাছে পিঠে ঘুরে আসলে কেমন হয়। আমি বললাম, হঠাৎ ঘুরতে যাওয়ার ইচ্ছে হলো কেন? না রে, এই একঘেয়ে অফিস আর বাড়ি, একটু ব্রেকের প্রয়োজন। বুঝলাম। তো কার সাথে যাবি? কেন, তোর সাথে? আমি একটু বিরক্ত হয়েই বললাম, হাট, সামনে আমার এক্সাম আর এখন আমি ঘুরতে যাব? আমার কি খেয়ে দেয়ে কাজ নেই নাকি? রনি কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ পিছনের দিক থেকে একটি মেয়েলি সুরেলা গলা কানে আসতেই থমকে দাঁড়ালাম। রনির মুখের দিকে তাকিয়ে দেখলাম ও দাঁড়িয়ে পড়েছে। আমরা পিছনে ঘুরলাম, দেখি খুব সুন্দরী একটা মেয়ে আমাদের দিকে জিজ্ঞাসীন দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির পরনে সবুজ চুড়িদার আর লাল প্যান্ট, চুলগুলো একটু উস্কো খুস্কো, চোখের তলায় হালকা কালি পড়েছে, ঠোঁট দুটো পাতলা কিন্তু শুকিয়ে ফাটতে শুরু করেছে, মুখ আর দেহে ক্লান্তির ছাপ স্পষ্ট। ডান হাতে ধরা একটা ছোট্ট ফোন, কাঁধে একটা ঝোলানো ব্যাগ। চেহারা এমন হলেও মেয়েটার মুখটার মধ্যে যেন সর্বদাই একটা মায়া খেলা করছে। মেয়েটি আমার দিকে এসে জিজ্ঞাসা করল, একটু সাহায্য করতে পারবেন? তার গলার আওয়াজটা খুব নরম আর শান্ত, শুনতে বেশ ভালোই লাগে। আমি একটু গম্ভীর হয়েই বললাম, হ্যাঁ অবশ্যই, বলুন কিভাবে সাহায্য করতে পারি। মেয়েটি এগিয়ে এসে একটা কাগজের টুকরো দেখিয়ে বলল, এই ঠিকানাটা কোথায় একটু বলতে পারেন? আসলে আমি এখানে নতুন এসেছি তো তাই, আর এখানে আমি কাউকেই চিনি না, তাই বললে খুব উপকৃত হব। আমি দেখলাম বারাসাতের ডাক বাংলো মোড়ের ঠিকানা। আমি তাকে বুঝিয়ে বলে দিতেই দেখলাম সে কাগজের টুকরোটা ফেরত নিয়ে উল্টো দিকে ঘুরে রোডের দিকে এগোতে লেগেছে। আমরা দাঁড়িয়ে মেয়েটার দিকেই দেখছিলাম। হঠাৎ মেয়েটা দাঁড়িয়ে পড়ল, তারপর আমাদের দিকে ঘুরে এগিয়ে এসে আমাকে উদ্দেশ্য করে খুব আস্তে কিন্তু তীক্ষ্ণ স্বরে বলল, অনেক ধন্যবাদ আপনাকে, আবার সাহায্য চাইতে আসব। শেষের কথাটা যেন কেমন অদ্ভুত শোনালো। পরে আবার সাহায্য চাইতে আসবে? কি হলো বলতো? ঠিকানা জিজ্ঞাসা করলো, তারপর ঘুরে এসে ধন্যবাদও বলল। এতটুকু তো বুঝলাম, কিন্তু তারপরের কথাটার মানে কি? সেটাই তো বুঝতে পারলাম না। যাই হোক, বাদ দে, চল। সেদিন দুপুরে খাওয়া দাওয়া করে খবরের কাগজটা নিয়ে বসেছিলাম। দিদি আশেপাশেই ছিল। কাগজের প্রথম পাতাতেই একটা হেডলাইন দেখে চোখটা স্থির হয়ে গেল আমার। সেখানে বড় বড় অক্ষরে লেখা, রক্তচোষার ভয়ে আতঙ্কে শহরবাসী। ভাই পড়তো,
জোরে জোরে পড়বি। আমি পড়তে শুরু করলাম। রক্তচোষা বা ভ্যাম্পায়ারের ভয়ে কাঁপছে শহরবাসী। গত 1 মাস ধরে হুগলি, মেদিনীপুর আর কলকাতা শহরের বিভিন্ন জায়গায় ছোট ছোট ছেলেমেয়েরা নিখোঁজ হতে শুরু করে। নিখোঁজ ছেলেমেয়েদের মা বাবা থানায় এফআইআর করলে তদন্ত শুরু করে পুলিশ এবং নিখোঁজ ছেলেমেয়েদের রক্তশূন্য দেহ কলকাতার একটি ভাগাড় থেকে উদ্ধার করে তারা। কিন্তু কিছুতেই এই সমস্যার সমাধানের সূত্র খুঁজে পায় না পুলিশ। এখনো পর্যন্ত 3 জন ছেলে আর 3 জন মেয়ে নিখোঁজ হয়েছে। সবথেকে আশ্চর্যের ব্যাপার এই যে একজন নিখোঁজ হওয়ার ঠিক 21 দিনের মাথায় আরেকজন নিখোঁজ হয়। বাকি 3 জনের ক্ষেত্রেও এই নিয়মের ব্যাঘাত ঘটেনি। আজ থেকে 2 দিন আগেই ভাটপাড়া থেকে একটি 10 বছরের মেয়ে নিখোঁজ হয়, তবে তার খোঁজ এখনো চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের সমাজ দুভাগে বিভক্ত হয়েছে। অনেক মানুষের ধারণা এটি রূপকথার ড্রাকুলা বা রক্তচোষার কাজ, যে দিনে ঘুরে ঘুরে নিজের শিকারদের চিহ্নিত করে আর রাতে বের হয় শিকারে। আবার কিছু মানুষের ধারণা এটি কোনো ভাইরাসের আক্রমণের ফলে ঘটছে। সব মিলিয়ে শহরের বুকে এই অদ্ভুত মৃত্যুর আতঙ্কে মানুষ ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হচ্ছে। কি সাংঘাতিক ব্যাপার রে! এই ভাম্পায়ার, রক্তচোষা এইসব আবার সত্যি সত্যি হয় নাকি? না না, এ আবার হয় নাকি? আসলে এগুলো গুজব, আর কিচ্ছু না। এই ভাই, আজ তোর আর আমার যাওয়ার কথা না পরিতোষ কাকুর মেয়ের বিয়েতে? সেখান থেকে ফিরতে ফিরতে তো রাত হবে। কি হবে রে ভাই? ধুর, তুই না সত্যি বাদ দে তো, যত সব। বেশ তাচ্ছিল্য সুরেই বলেছিলাম কথাটা, কিন্তু কে জানতো যে এক ভয়ানক কাল রাত্রি অপেক্ষা করে আছে আমাদের জন্য। রাতে বিয়ে বাড়ি থেকে বেরোতে বেরোতে আমাদের 12:30 মতন বাজলো। আমি বাইক চালাচ্ছিলাম আর দিদি ছিল পিছনে বসে। মেইন রোড ধরে গাড়ি চলাচল তখনও করছিল, লোকজন ছিল মোটামুটি। রাতের দিকে এদিকটায় সাধারণত বড় বড় মালবাহী লরিগুলোই বেশি যাতায়াত করে। দক্ষিণ পাড়া পর্যন্ত এসে আমি বাঁ দিকের বড় বাজারের দিকে যাওয়ার যে ভিতরের রাস্তাটা ধরলাম। প্রায় ভিতরের রাস্তাটা ফাঁকা। রাস্তায় এখানে ওখানে কুকুর শুয়ে, আবার অনেকগুলো দল বেঁধে নিজের বাসস্থান পাহারা দিচ্ছে। দোকানপাট আর একটাও খোলা নেই। চারিদিকে কোনো জনমানবও নেই। একটা ঠান্ডা হালকা হাওয়া বইছে চারিদিকে, আর আমার বাইক একাই এই দুর্ভেদ্য নিস্তব্ধতাকে খান খান করে এগিয়ে চলেছে দুর্দণ্ড প্রতাপে। আকাশে তরমুজের মতো অর্ধেক চাঁদটাকে গোগ্রাসে গিলতে এগিয়ে আসছে সারি সারি মেঘ। পরিবেশের এমন রূপ দেখে মনে হচ্ছে আমরা বিনা অনুমতিতেই ঢুকে পড়েছি যেন কোনো নিষিদ্ধ জগতে। হঠাৎ বাইকের আলোতে দেখতে পেলাম একটা মূর্তিকে, যে দাঁড়িয়ে আছে আমাদেরই বাইকের দিকে পিছন করে। ধীরে ধীরে বাইকের আলোতে স্পষ্ট হতে লাগলো তার দেহ। তার পরনে সবুজ চুড়িদার আর লাল প্যান্ট, কাঁধে একটা ব্যাগ ঝুলছে, চুলটা কোমর পর্যন্ত ঝুলছে, হাওয়ায় কেঁপে উঠছে মাঝে মাঝে। সাথে সাথে আমার মনে পড়ে গেল কাল সকালের কাছারি মাঠে দেখা সেই অচেনা মেয়েটির কথা। দিদি ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, ভাই ভাই, বাইক ঘোরা, বাইক ঘোরা, এ রাস্তা নয়, এ রাস্তা নয়, অন্য রাস্তা দিয়ে চ। কেন? কোনো গাড়ি টোটো কিছুই নেই তো, হয়তো বিপদে পড়েছে। দাঁড়া দেখি। না 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 ভাই, প্লিজ তুই অন্য রাস্তা দিয়ে চল, আমার ব্যাপারটা ভাল লাগছে না। আমি বাইকটা থামালাম। মেয়েটি এখন আমাদের থেকে হাত 5 দূরে দাঁড়িয়ে। গাড়ির হেডলাইটের আলোয় এখন মেয়েটির দণ্ডায়মান শরীর বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। আমি 2 বার হর্ন দিলাম। ভাই ভাই, চল চল চল, এখান থেকে চল, আমার কিন্তু খুব ভয় করছে ভাই, চল না, চল না, এখান থেকে চল না ভাই, চল। আমি দিদির দিকে মুখ ফিরিয়ে বললাম, আর একবার দেখি, না হলে চলে যাব। বলে আমি সামনের দিকে তাকাতে আমার বুকের রক্ত ঠান্ডা হয়ে গেল।
দেখলাম সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা যেন বিদ্যুতের গতিতে আমার বাইকের সামনে এসে দাঁড়িয়েছে। গাড়ির হেডলাইটের আলোতে দেখতে পেলাম মেয়েটার চুড়িদারের সামনে রক্ত লেগে আছে, যা গাঢ় খয়েরি রং ধারণ করেছে। আর তার অস্বাভাবিক ভয়ঙ্কর মণিবিহীন চোখগুলো স্বাভাবিকের তুলনায় আরো বড় হয়ে আমাদেরকেই দেখছে। এমন এক ভয়াবহ দৃশ্য যে কোনো মানুষের হৃদযন্ত্রের কার্যক্ষমতাকে বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। সে দাঁতগুলো বের করে এক ভয়ঙ্কর হাড় হিম করা তীক্ষ্ণ হাসিতে চারিদিক কাঁপিয়ে তুলছে। তখনই দেখলাম তার মুখের চারপাশে তাজা রক্ত লেগে লাল হয়ে আছে, আর সেই রক্ত ফোঁটা ফোঁটা করে তার লকলকে লাল জিভ থেকে টপ টপ করে নিচে গড়িয়ে পড়ছে। তার মণিবিহীন সাদা দুটো চোখ তাকিয়ে আছে আমার দিকে। মনে হচ্ছে তার পরবর্তী শিকার তার চোখের সামনে দাঁড়িয়ে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, আমিও তার চোখের দিক থেকে এতটুকুও চোখ সরাতে পারছি না। ক্রমশ আমার মনে হতে লাগলো এক মোহাচ্ছন্ন অবস্থা ধীরে ধীরে গ্রাস করছে আমাকে। এক সুখকর বেদনাদায়ক তৃপ্তি আচ্ছন্ন করে রেখেছে আমার মন, আমার সত্তাকে। আমি চাইছি এই অবস্থা থেকে বেরোতে, কিন্তু কোনো অজানা শক্তি যেন আমাকে বাধ্য করছে এই অবস্থায় থাকতে। আমি বুঝতে পারলাম আমি আমার শরীরের ওপর নিয়ন্ত্রণ ক্রমশ হারাচ্ছি। ধীরে ধীরে চোখের সামনে নেমে আসছে মিশ কালো গাঢ় অন্ধকার। এরপর যখন আমার জ্ঞান আসে, তখন আমি দেখতে পাই আমি শুয়ে আছি আমারই ঘরের খাটে। আমার মা মাথার পাশে বসে আছেন চিন্তিত মুখে। আমার বাবা পায়চারি করছেন সারা ঘর জুড়ে। তার চোখে মুখে চিন্তার ছাপ সুস্পষ্ট। জ্ঞান আসার পর আমার প্রথম যে অনুভূতিটা হলো সেটা হলো আমার অসম্ভব খিদের। যেন মনে হচ্ছে আমি দীর্ঘদিন কিচ্ছু খাইনি। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে মা। ওই তো দেখো দেখো, আমার বাবার জ্ঞান ফিরে এসেছে। বাবাও পায়চারি থামিয়ে খাটে এসে বসে বললেন, কিরে, এখন কেমন লাগছে? ঠিক লাগছে তো শরীর? আমি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। মা, আমার বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। এক্ষুনি দিচ্ছি বাবা। তুই তো জানিস আমাদের কত চিন্তা হয়েছিল, আমরা কেউ কাল সারা রাত ঘুমোতে। আমার খিদে পেয়েছে মা, খেতে দাও। মা একটু থতমত খেয়ে বললেন, হ্যাঁ, তুই হাত মুখ ধুয়ে নে, আমি খাবার নিয়ে আসছি। আমার হঠাৎ মনে হলো আমার কি অন্য কিছু বলা উচিত ছিল। কিছু কি ভুলে যাচ্ছি আমি? কি হয়েছে আমার? সাথে সাথে অসহ্য খিদেতে পেটটা আবার মোচড় দিতে শুরু করলো। আমার বাবা মাথায় হাত বুলিয়ে বললেন, মনে আছে কাল কি হয়েছিল তোর? না, কিছু মনে নেই তো আমার। ঠিক আছে, এখন তোকে এসব নিয়ে আর ভাবতে হবে না। তুই আজ সারাদিন বিশ্রাম কর। তখনই মা হাতে খাবারের প্লেট নিয়ে ঘরে এসে ঢুকলো। নে বাবু, কালকের মাংসটা গরম করে দিয়েছি, ভাত দিয়ে মেখে খেয়ে নে। আচ্ছা দাঁড়া, আমি খাইয়ে দিচ্ছি। বলে যেই মা খাওয়াতে গেলেন অমনি আমি মায়ের হাত থেকে থালাটা কেড়ে নিয়ে গোগ্রাসে খেতে লাগলাম। অন্য আর দুইজন মানুষও যে এ ঘরে আছে তারাও যে আমাকে দেখে অবাক হচ্ছে, সেই সব দিকে আমার ভ্রুক্ষেপই গেল না। খেতে খেতে আমার মনে হতে লাগলো শুধু আমি খাচ্ছি না, অন্য কেউ খাচ্ছে আমার সাথে। তবে তার খিদে আমার থেকে একটু বেশি, কিন্তু কে সে? তার থেকেও বড় কথা, আমার মন, আমার শরীরের ওপরে তার প্রভাবটা অনেক বেশি। আমি আর ভাবতে পারলাম না
তবে কি সত্যিই আমি ভাবতে পারলাম না, নাকি আমাকে ভাবতে দিচ্ছে না? খাওয়া শেষ করে মাকে থালাটা দিয়ে বললাম, আমি একটু বেরোবো। কি এখন এই শরীর খারাপ নিয়ে বেরোবি? না না, আজ কোথাও বেরোবি না। না, আমায় বেরোতে হবে। ওই রনির বাড়ি যাব, একটু দরকার আছে। ঠিক আছে, তার জন্য তো যাওয়ার দরকার নেই, ওকে ডেকে নিয়ে এখানে। না না, আমার একটু যাওয়ার দরকার আছে। মা এবার রেগে গিয়ে বললেন, বাজে জেদ করিস না বাবা, আজ তোকে কোথাও যেতে দেবো না। আমি মায়ের হাতের উপর হাত রেখে খুব নরম সুরে বললাম, চিন্তা করো না মা, আমার কিচ্ছু হবে না। তাড়াতাড়ি ফিরে আসবো। আর হ্যাঁ, বাইক নিয়ে যাব না, হেঁটেই যাব। এবার খুশি তো? মা একবার বাবার দিকে তাকালেন, বাবার চোখের ইশারায় সম্মতি পেয়ে বললেন, ঠিক আছে যা, কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসবি, আর পৌঁছেই ফোন করবি। আমি রেডি হয়ে বেরোতে যাব, এমন সময় দিদি এসে ঢুকলো। কি রে, কোথায় যাচ্ছিস? তোকে সব কৈফিয়ত দিতে হবে নাকি? মানে বেরোচ্ছি একটু। এই শরীর খারাপের মধ্যে কোথায় বেরোচ্ছিস? কিসের শরীর খারাপ? কাল রাতের কথা কি সবই ভুলে গেছিস? আমার হঠাৎ মনে পড়ল, কাল রাতে আমি বাইক চালাচ্ছিলাম, দিদি বসেছিল পিছনের সিটে, আর তারপর ঠিক তক্ষুনি আমার মাথাটা যন্ত্রণা করে উঠল। মাথার পিছনে অসহ্য যন্ত্রণা, আর ভাবতে পারলাম না। আমি চাইলেও ভাবতে পারছি না, কিচ্ছু মনে পড়ছে না আমার। না 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 না, আমার কিচ্ছু মনে পড়ছে না, আমার কিচ্ছু মনে পড়ছে না। একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম, যন্ত্রণাটা কমে গেল ধীরে ধীরে। আমি বেরোচ্ছি বলে দিদির পাশ কাটিয়ে বেরোতে গেলাম। তখনই দিদি আমার হাতটা চেপে ধরে বলল, চুপচাপ ঘরে গিয়ে বস, তোর সাথে আমার অনেক কথা আছে। এক ঝটকায় ওর হাত ছাড়িয়ে বললাম না বেরোচ্ছি আমি। দিদি আর কিছু বলল না। আমি বেরিয়ে হাঁটছিলাম রনিদের বাড়ি যাওয়ার জন্য। বেশ কিছুটা হাঁটার পর আমার মনে হলো, কি আমি তো ভুল রাস্তায় ঢুকে পড়েছি, রনির বাড়ি তো অন্যদিকে। আমি আবার উল্টো দিকে ঘুরে হাঁটতে শুরু করলাম। এইভাবেই বেশ কিছুটা এগোনোর পর চোখে পড়ল একটা মুরগির মাংসের দোকান। দোকানটা বেশ বড়, ভিতরে অনেকখানি জায়গা। সামনের দিকে দোকানি একটা গোল করে কাটা সামান্য উঁচু গাছের গুঁড়ির ওপর বড় ধারালো ছুরি দিয়ে মাংস কাটছে, আর পিছনে ছোট একটা পাঁচিলের ওপরে মুরগিগুলো ঘুরে বেড়াচ্ছে। কিছু লোক ব্যাগ হাতে দাঁড়িয়ে দোকানির সামনে, আর একটা লোক দোকানের নির্দেশ অনুযায়ী মুরগি ধরে এনে তাকে দিচ্ছে। আমি দাঁড়িয়ে পড়লাম। দোকানির নির্দেশে আরেকটি লোক যখন মুরগিগুলোকে ধরতে যাচ্ছে, মুরগিগুলো লাফিয়ে লাফিয়ে পালাতে চেষ্টা করছে। দেখে একটু হাসি পেল আমার। এ যেন বাঁচার বৃথা চেষ্টা। কি লাভ, মরতে তো তোমাদের হবেই, তাহলে কেন এই চেষ্টা? এই এক জায়গায় জীব জন্তু আর মানুষের মধ্যে ভীষণ মিল। মৃত্যুকে এরা কিছুতেই স্বীকার করতে পারে না। এরপর দোকানি মাথাটা ধরে বঁটি দিয়ে আলাদা করে দিচ্ছে সব মুরগির, আর গড়িয়ে পড়ছে রক্ত, গরম গরম রক্ত, টাটকা টাটকা নরম মাংস। দুফোঁটা জল জিভ থেকে গড়িয়ে পড়ছে আমার রাস্তায়। আমার হাত আপনা থেকেই ডান পকেটে চলে যেতেই 3টে নোট ঠেকলো আমার হাতে। আমার সাথে সাথে মনটা আনন্দে ভরে উঠল। আমি দোকানের সামনে গিয়েই বললাম, দাদা, আমাকে একটা মুরগি দিন তো। গোটা দেব না কেটে? বলল দোকানি। গোটা? দোকানি একটা মুরগির পা দড়ি দিয়ে বেঁধে উল্টো করে ঝুলিয়ে আমায় দিয়ে বলল, দেখা নেননি, নেবেন কি করে? অসুবিধা হবে না, দিয়ে দিন। আমি দাম মিটিয়ে হাতে ঝুলিয়ে নিয়ে চললাম রাস্তা দিয়ে। মুরগিটা চেঁচাচ্ছে বেশ জোরে জোরে, আওয়াজটা আমার দারুণ লাগছে। কিছুটা দূরে এগোতেই দেখতে পেলাম একটা পুকুর, তার চারপাশে ঝোপঝাড়ে ভরা। এক অদ্ভুত উত্তেজনা ঘিরে রেখেছে আমাকে। আশেপাশে একবার দেখে নিয়ে আমি এগিয়ে চললাম পুকুরের দিকে।
একটা গাছের আড়ালে গিয়ে বসলাম। সামনের পুকুরে 2-3টে ছোট ছোট মাছ লাফিয়ে চলছে থেকে থেকে। পুকুরের চতুর্দিক ঘন ঝোপঝাড়, কোনো জনমানব নেই চারিদিকে, কিন্তু মুরগিটা তখনও চেঁচিয়ে যাচ্ছে। আমি আর থাকতে না পেরে মুরগিটার মাথা ধরে মুখ দিয়ে এক টানে ছিঁড়ে ফেললাম। কি সুস্বাদু তার স্বাদ! খিদেটা যেন আরো দ্বিগুণ অনুভব করলাম। মুরগির পালকগুলো কোনোভাবে ছাড়িয়ে যখন পুরোটা শেষ করলাম, তখন আমার সারা গা রক্তে ভর্তি হয়ে গেছে। মুখ থেকে গড়িয়ে পড়ছে কাঁচা কাঁচা রক্ত। ধীরে ধীরে এগুলাম পুকুরের দিকে। এগিয়ে যেতেই জলে নিজেকে দেখতে পেলাম, আর নিজের ওই রক্তমাখা বিভৎস চেহারা দেখে ভয়ে আঁতকে উঠলাম। আমি পিছতে গিয়ে পড়ে গেলাম সদ্য খাওয়া মুরগির কাঁচা রক্তের উপর। সাথে সাথে আমার পুরো জগৎ যেন নিমেষে বদলে গেল। জলে আমি কাকে দেখলাম, কে ছিল ওটা? আমি আমি নিজেকে যেন বিশ্বাস করতে পারছি না। কেন করছি আমি এসব? কি হয়েছে আমার? আমি কি কাঁচা একটা মুরগি খেলাম? মনে পড়তেই গাটা গুলিয়ে উঠল আমার। ঘেন্নায় বমি পেয়ে গেল আমার। কিছুটা বমি করে যখন উঠলাম, তখন আমি আমার সত্তাকে অনুভব করলাম, আর অনুভব করতে অজান্তেই আমার মুখ থেকে বেরিয়ে এলো এক বিভৎস আর্তনাদ, যে আর্তনাদ পুকুরের এই নিস্তব্ধতাকে খান খান করে দেয়। কিছুক্ষণ ওই রক্তমাখা শরীর নিয়ে ঘাসের উপরেই শুয়ে থাকার পর যখন একটু স্বাভাবিক বোধ করলাম, তখন ধীরে ধীরে উঠে পুকুর থেকে মুখ হাত পা ধুয়ে শার্টটা খুলে ফেলে দিলাম পুকুরের জলে। তারপর হাঁটতে শুরু করলাম বাড়ির দিকে। মাথাটা তখনও ঘোরাচ্ছে। কোনো রকমে বাড়ি পৌঁছানোর পর দেখি দিদি দাঁড়িয়ে দরজার সামনে। আমাকে স্যান্ডো গেঞ্জি আর রক্তের ছিটে লাগা প্যান্ট দেখে অবাক হয়ে বলল, কি রে, কি হয়েছে ভাই? এমন টাল খাচ্ছিস কেন? আর রক্ত লেগে কেন? আমি দরজার পাল্লা ধরে কোনো রকমে বললাম, জানি না। জানি না মানে? তুই ঘরে আয় আগে। বলে দিদি আমাকে ধরে ঘরে নিয়ে নিজের খাটে শুইয়ে দেয়। শুতেই আমি চোখে মুখে অন্ধকার দেখলাম। মাথাটা যন্ত্রণা করতে লাগলো, আর পুরো ঘরটা যেন লাট্টুর মতো ঘুরতে শুরু করলো। তারপর আর কিছু মনে নেই আমার। এরপর যখন আমার ঘুম ভাঙল, তখন দেখলাম চারিদিক অন্ধকার। বাইরের রাস্তায় লাইট জ্বলছে, তার কিছুটা আলোই তেচড়াভাবে জানলা দিয়ে ঢুকে খাটের পাশের দেওয়াল ঘড়িটায় পড়েছে। 2:35 বাজে। রাস্তায় কতগুলো কুকুর ডাকছে, চারিদিক নিস্তব্ধ। আমি ধীরে ধীরে উঠে বসলাম। এখন একটু সুস্থ বোধ করছি। পাশের টেবিলে গ্লাসে রাখা জলটা শেষ করলাম এক নিঃশ্বাসে। খুব গরম লাগছে, তাই সিলিং ফ্যানটা ফুল স্পিডে চালিয়ে দিলাম। আমার ঘরের দরজা খোলাই ছিল। হঠাৎ দেখলাম কে যেন হেঁটে চলে গেল। আমি সাথে সাথে বাইরে বেরোলাম। দেখলাম অন্ধকার চারিদিক। শুধু অ্যাকোরিয়াম থেকে আলো কিছুটা বেরিয়ে সামনে হালকা আভার সৃষ্টি করেছে। দেখলাম সামনেই ডিনার টেবিল, তার ডান পাশে সোফা, আর সামনে সাজানো ছোট একটা গোল টেবিল, পাশে ফ্রিজ, তার উল্টো দিকে মা বাবার ঘর, আর ডান পাশ থেকে সিঁড়ি ওপরে উঠে গেছে। ঘরের সব জিনিস তো ঠিকঠাকই আছে, কোনো চোর তো ঢুকলো নাকি? কিন্তু চারিদিক এত নিস্তব্ধ কেন? রাত হলো এত নিস্তব্ধ তো থাকে না। অন্তত সামনের রাস্তার গাড়ির আওয়াজ তো পাওয়া যায়। সব মিলিয়ে পরিবেশটা যেন একটু অস্বস্তিকর। কই, কুকুরগুলো তো আর ডাকছে না। তাছাড়া আমি কাকে দেখলাম হেঁটে চলে যেতে? হঠাৎ উপরের 2 তলা থেকে ধুপধাপ করে কয়েকবার হাঁটার শব্দ পেলাম, তার সাথে তাল রেখে নুপুরের শব্দ। নুপুর আমাদের বাড়িতে কেউ পড়ে না, অন্তত আমি দেখিনি। আর
তাছাড়া এই রাতে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। নুপুরের আওয়াজটা এখনো হচ্ছে। উপরে উঠে লাইট জ্বালালাম। সোজা বারান্দা ব্যালকনিতে মিশেছে। তার দুই দিকে দুটো ঘর, একটাতে দিদি থাকে আর একটা ফাঁকা। কই, কোথাও কেউ নেই তো। আর নুপুরের আওয়াজ তো আর পাওয়া যাচ্ছে না। হঠাৎ ছাদের উপর থেকে ভেসে আসে এক ধস্তাধস্তির শব্দ। দিদির ঘরের পাশ থেকে সিঁড়ি সোজা উঠে গেছে ছাদে। আমি দৌড়ে উঠলাম ছাদে। ছাদে উঠতেই দেখলাম পূর্ণিমার জ্যোৎস্নার আলোর আভা হালকা চাদর বিছিয়ে রেখেছে চারিদিকে। সেই আলোতেই যা দেখলাম তাতে আমার বুকের রক্ত ঠান্ডা হয়ে গেল। সারা ছাদ বিছিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে পশু পাখির হাড়, পালক, ছেঁড়া কাপড়, পচা মাছ, মুরগির কাটা মাথা। রাতের জ্যোৎস্নার আলোতে মায়াবী পিশাচের জগৎ। এ দেখে আমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যায়। ঠিক তখনই আমার কানে এলো মটাস মটাস করে একটা শব্দ, যেন যেন কেউ হাড় চিবিয়ে ভেঙে খাচ্ছে। আমি এতক্ষণ ছাদে নামিনি, সিঁড়ির ঘরেই দাঁড়িয়েছিলাম। নামতেই বুঝলাম আওয়াজটা আসছে সিঁড়ির ঘরের ডান পাশে ছাদের অংশটা থেকে। আমি ডান দিকে এগিয়ে গিয়ে দেখি এক নারী মূর্তি মাটি থেকে শূন্যে হাওয়ায় উঠে আমার দিকে পিছন ঘুরে কার যেন আস্ত মাথা থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তার চুলগুলি হাওয়ায় উঠছে এমন ভাবে যেন মনে হচ্ছে তারাও জীবন্ত, সেই রক্তের স্বাদ গ্রহণ করতে তারাও উৎসুক। আমার মাথাটা যন্ত্রণা করতে লাগলো। আবার মনে হচ্ছে আমি আমার সত্তাকে ক্রমশ হারিয়ে ফেলেছি। সেই পিশাচি লোলুহান জিহ্বা যেন বেরিয়ে আসতে চাইছে তার খিদে মেটানোর জন্য। ধীরে ধীরে বুঝলাম আমি ক্রমশ নিজেকে হারিয়ে ফেলেছি। তার মধ্যে দেখলাম ওই ভয়ানক পিশাচি ছুঁড়ে ফেলে দিল সেই আধ খাওয়া মাথাটাকে। ওটা একটা বাচ্চা ছেলের মাথা। এদিকে আমার হাত পা সারা শরীর অবশ হয়ে আসছে। বেশ বুঝতে পারছি আমি আমার ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছি। মাথায় হালকা আঘাতের অনুভূত হতেই বুঝলাম আমি মাটিতে পড়ে গেছি। চোখের সামনে ভয়ানক পিশাচিকে দেখতে পাচ্ছি। মণিবিহীন তার সাদা চোখ, দাঁত আর ঠোঁটে চিকচিক করছে তাজা রক্ত। দুই হাত দুই দিকে ছুঁড়ে বিকৃত ভঙ্গিতে হাসতে শুরু করেছে সেই পিশাচি। মনে হচ্ছে এই জ্যোৎস্না রাত যেন তার জন্যই অপেক্ষারত ছিল। এইরকমই নিস্তব্ধ নিশ্চুপ রাতেই বোধহয় এই পিশাচিরা আসে তাদের রক্তের পিপাসা মেটাতে। তবে একটা জিনিস আমার কিছুতেই মাথায় ঢুকছে না, আমাকে সে কেন মারছে না? আর ও কি, ওই ব্যাপারটা এতক্ষণ তো আমার চোখেও পড়েনি। পিশাচিটা হলুদ রঙের শাড়ি পরে, এই শাড়ি তো আর ভাবতে পারলাম না। পরের দিন আমার যখন জ্ঞান এলো তখন আমি দেখলাম আমি শুয়ে আছি আমার ঘরের খাটে। চোখে আর মাথার পিছনে অসম্ভব ব্যথা অনুভব করলাম। ধীরে ধীরে উঠে খাট থেকে নেমে গিয়ে দাঁড়ালাম আয়নার সামনে। নিজেকে আয়নায় দেখে আমি চমকে উঠলাম। এই কাকে দেখছি আমি? চোখের তলায় কালি, চুলগুলো উস্কো খুস্কো, একটা হাত কাটা গেঞ্জি পরা, তাও বুকের কাছটা অনেকটা ছেঁড়া, আর অজস্র কাটা দাগ। কপালে ও চোখের পাশে রক্ত জমাট বেঁধে কালশিটে পড়ে আছে। হঠাৎ আমার মনে পড়ল মায়ের কথা। ছুটে গেলাম, দেখলাম মায়ের ঘর ফাঁকা, কেউ নেই। তারপর উপরে গেলাম দিদির ঘরে, দরজা খোলাই ছিল। যেতেই দেখলাম
দিদি দরজার দিকে পিছন ঘুরে খাটে বসে পা দোলাচ্ছে। আমি বললাম, দিদি, মা বাবা কোথায় রে? কোনো সাড়া নেই। ও চুল ছেড়ে তখনও পা দুলিয়ে যাচ্ছে। কি হলো? আমি আবার বললাম, মা বাবা কোথায়? কথাটা শেষ করতে একটা ব্যাপার দেখে যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ও কি, এ তো কাল রাতের হলুদ শাড়ি, আর ও ওটা পরে আছে কেন? আবার আমার মাথাটা যন্ত্রণা করতে শুরু করেছে। পরিবেশটা কি রকমের অস্বস্তিকর যেন। আমার মন যেন বলছে এখানে থাকা আমার আর উচিত নয়। কিন্তু কিন্তু দিদি, আমি আর থাকতে না পেরে একটা জামা পরে বেরিয়ে এলাম রাস্তায়। কাল রাতের ওই ঘটনা, আজকে দিদির এই অস্বাভাবিক আচরণ, আমার এই অবস্থা, সব মিলিয়ে যেন একটা ঘোর কাল রাত্রি নেমে এসেছে আমাদের জীবন। এইসব ভাবতে ভাবতেই যাচ্ছিলাম উদ্দেশ্যহীনভাবে। হঠাৎ খিদে অনুভূতি হতে পাশের একটা মুদির দোকান দেখলাম। সেখানে গিয়ে একটা কেক কিনে খেতে যাব এমন সময় খুব হালকা কিন্তু গাম্ভীর্যপূর্ণ গলায় একটা প্রশ্ন ভেসে এলো। এক্সকিউজ মি মিস্টার, আপনার সাথে একটু কথা বলতে পারি? আমি কেকের প্যাকেটটা ছিঁড়তে ছিঁড়তে পিছনে তাকালাম। কাউকে দেখতে না পেয়ে জিজ্ঞাসীন দৃষ্টিতে তাকালাম তার দিকে। না, আপনাকেই বলছি। মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে নিলাম তাকে। একটি লোক, বয়স খুব জোর 60 কি 65 বছর। মুখটা একটু লম্বাটে, কিন্তু হালকা কাঁচা পাকা গোঁপ দাড়িতে মুখটার সাথে বেশ মানিয়ে গেছে। চোখে রিমলেস চশমা, সাথে কৌতূহলী দৃষ্টি। চুলগুলো এক পাশে পেতে আঁচড়ানো, সামান্য পাক ধরেছে। ব্রাউন কালারের কোট প্যান্ট, হাতে বেশ একটা দামি ঘড়ি। দেখে বেশ ভদ্রলোকই বলে মনে হলো আমার। আমি বললাম, কিন্তু আমি তো আপনাকে চিনলাম না। ভদ্রলোকটি হেসে বললেন, নাচেনারই কথা। আমার নাম ভবেশ দত্ত। আমি যাদবপুর ইউনিভার্সিটির প্রাক্তন কেমিস্ট্রির অধ্যাপক। ও, তা আমার সাথে আপনার কি কথা? আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব? অবশ্যই, যদি কিছু মনে না করেন। হ্যাঁ, বলুন। আপনার এই কাটা ছেঁড়া দাগগুলো কি করে হলো জানতে পারি? আমি একটু থতমতো খেয়ে বললাম, না, মানে ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল। ও, তা অ্যাক্সিডেন্ট হলে বুঝি চোখও লাল থাকে? আমি একটু রেগে গিয়েই বললাম, কি বলতে চাইছেন আপনি? আপনার সাথে আমার কোনো কথা নেই। বলে দাম মিটিয়ে বেরোতে যাচ্ছি এমন সময় তার একটা কথা শুনে আমার পা যেন নিজে থেকেই আটকে যায়। ও কিন্তু একে একে সবাইকেই মেরে ফেলবে। আমি ওনার দিকে ঘুরে জিজ্ঞাসীন দৃষ্টিতে বললাম, কে মেরে ফেলবে? তুমি খুব ভালো করে জানো কার কথা বলছি। আমি উত্তেজিত হয়ে বললাম, আমি জানি না আপনি কার কথা বলছেন। ভবেশবাবু আমার কাঁধে হাত রেখে বললেন, দেখো, এখনো সময় আছে। তুমি চাইলে তোমার দিদিকে বাঁচাতে পারো, না হলে ও একে একে তোমার পুরো পরিবারকে শেষ করে দেবে। আর শুধু তাই না, তোমাকেও শেষ করে দেবে। আপনি আমার দিদিকে চিনলেন কি করে? তুমি আগে শান্ত হও আর এসো আমার সাথে। তোমাকে বাঁচানোটা আগে দরকার। প্রৌঢ় অধ্যাপকের বৃত্তিসুলভ শেষ কথাটি আমি না রেখে পারলাম না। আমি থাকি হৃদয়পুরে, কিছুদিন হলো এখানে এসেছি। চলো, আমার বাড়ি চলো। আমি গেলাম তার সাথে। হৃদয়পুর বারাসাত থেকে খুব একটা দূরে নয়। একটা টোটো নিয়ে আমরা চললাম তার বাড়ির উদ্দেশ্যে। টোটোটি এসে থামলো সারিবদ্ধ ৩-৪ তলা বাড়ির মাঝখানে একতলার একটা ছোট্ট সাজানো গোছানো হলুদ বাড়ির সামনে। টোটোর ভাড়া মিটিয়ে ঢুকে পড়লাম ভবেশবাবুর সাথে তার বাড়িতে। ঢুকেই দেখলাম তার সারা ঘর জুড়ে অসংখ্য কাগজের স্তূপ একত্রিত করে রাখা। তার এক কোণে একটা টেবিল, তার মধ্যে সাজানো বিভিন্ন আকৃতির টেস্ট টিউব। তার এক পাশেই একটা ছোট খাট, আর তার উপরে রাখা আজকের খবরের কাগজ। কাগজের প্রথম পাতার খবরটা দেখে আমার বুকের রক্ত হিম হয়ে আসে। কাল রাতে আবার একটি বাচ্চা ছেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রক্তচোষার আবার একটি শিকার। তার মানে কাল রাতে আমি যার মাথাটা দেখেছিলাম সেটা ওই বাচ্চা ছেলেটির ছিল। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। কালই ওর 21 দিন পূর্ণ হয়েছে, তাই আবার একটি শিকার করেছে। আমি দেখেছি ওকে কাল রাতে। ও একটা বাচ্চা ছেলের মাথা চিবিয়ে খাচ্ছিল। আচ্ছা, তুমি শান্ত হও, বসো, খাটে বসো, আর তোমার ডান হাতটা দাও। কেন? ভবেশবাবু বললেন। তার হাতে দেখলাম একটা সিরিঞ্জ, যাতে হলুদ কালারের তরল ভরা। তিনি একটু হেসেই বললেন, চিন্তা করো না, তোমাকে মেরে ফেলবো না, তোমাকে বাঁচানোর জন্যই এই ইনজেকশন। আমি আর কিছু না বলে বাড়িয়ে দিলাম হাতটা। তিনি হাতের শিরা খুঁজে বের করে হলুদ তরলটি সম্পূর্ণ ঢুকিয়ে দেয় আমার শরীরে। ঢুকতেই হঠাৎ আমার মাথাটা ঘুরে ওঠে। অসংখ্য বিকৃত মানুষের মুখের ভয়াবহ চিৎকার শুনতে পেলাম কানে। অসংখ্য মানুষের কান্না, হাসি মেলানো শব্দ। আমার কান যেন ফেটে যেতে লাগলো। আর নিতে পারছি না আমি নিজেকে হারিয়ে ফেলছি অতল গভীরে। এইভাবে কিছুক্ষণ থাকার পর হঠাৎ এই অনুভূতি যেন উবে গেল। শরীরটা খুব ভালো লাগতে শুরু করলো। মানে কি একটা অদ্ভুত বোঝা যেন হঠাৎ নেমে গেছে আমার শরীর, আমার মনের ওপর থেকে। শরীরের প্রতিটা পেশিতে অদ্ভুত ব্যথা যেন মুক্তি দিয়েছে আমায়। আমার মাথাটা যথেষ্ট হালকা লাগছে। অনেক দিন পর আবার একটা মনের জোর অনুভব করছি, ভালো কিছু করার জন্য। আমি উঠে জড়িয়ে ধরলাম অধ্যাপককে, বললাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমার যে কি উপকার করলেন। তিনি বললেন, এটা আমার কর্তব্য ছিল, এটা আমাকে করতেই হতো। মানে? বসো, বলছি। আমি খাটে বসলাম। ভবেশবাবুও বসলেন আমার পাশে। বললেন, আমি থাকি ব্যাঙ্গালোরে। এখানে এই কাজের জন্যই বাড়ি ভাড়া করে এসেছি। ব্যাঙ্গালোরে আমার একটি ছোট পরিবার ছিল, তাতে স্ত্রী, এক মেয়ে আর আমি। এই নিয়েই আমার সুখী পরিবার ছিল। তখন আমি অধ্যাপক ছিলাম না, একটা প্রাইভেট ল্যাবে রিসার্চ করতাম বিভিন্ন ভাইরাস নিয়ে। যেই সংস্থার হয়ে আমি রিসার্চ করতাম সেটার ফান্ডিং করত বিদেশি একটা সংস্থা। ইসরোও যুক্ত ছিল আমাদের সাথে, তবে তারা এই ভাইরাস রিসার্চের ব্যাপারটা জানতো না। এক প্রকার খুব গোপনেই আদেশ এসেছিল ওপর মহল থেকে। তো সেই রিসার্চে এমন এক ভাইরাস আবিষ্কৃত হয় যার ক্ষমতা পুরো একটা গোটা দেশকে শ্মশান করে দিতে পারে। আমি প্রথমে কাজ করতে চাইনি, কিন্তু আমাকে হুমকি দেওয়া হয় এবং বলা হয় আমি না করলে তার প্রভাব আমার স্ত্রী ও মেয়ের ওপর পড়বে। তাই আমি করতে বাধ্য হই। তো আমরা ওই রিসার্চ খুব সাবধানতার সাথে করেছিলাম, কারণ আমাদের একটা ভুল কোটি কোটি জীবন নিতে পারত। কিন্তু ওই যে বলে ভবিতব্যকে কে ঠোকরাবে, হলোও তাই। আমার সহকর্মীর একটা ভুলে লিক হয়ে যায় ভাইরাসের কিছু অংশ। প্রথমে আমি বুঝিনি, কিন্তু পরে বুঝলাম যখন আমার সহকর্মী অদ্ভুত আচরণ করা শুরু করলো। সে কাঁচের ল্যাব থেকে বেরিয়ে গিয়ে ফ্রিজের খাবার নিয়ে গোগ্রাসে খেতে লাগলো। তারপর দৌড়ে পালিয়ে গেল বাইরে। সাথে সাথে আমিও গেলাম, আর গিয়ে যা দেখলাম তাতে আমার বুকের রক্ত হিম হয়ে এলো। দেখলাম আমাদের ল্যাবের সামনে একটা মাঠ ছিল, ওখানে প্রায়ই কিছু ছাগল ঘাস খেত। আমার সহকর্মীটি ওই একটি ছাগলকেই আস্ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওই দেখে শোরগোল পড়ে গেল সাথে সাথে। তারপর তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে শোয়ানো হলো। কিন্তু আমি ভাবছিলাম ওই ভাইরাসের জন্যই যদি হয় তবে আমার কেন এমন হলো না। তারপর কিছু পরীক্ষা করে জানলাম ওই ভাইরাস বেশি আক্রমণ করে ও নেগেটিভ ব্লাড যাদের, অর্থাৎ যেসব মানুষের সংখ্যা কম, কারণ ও নেগেটিভ খুব কম মানুষেরই হয়। নেগেটিভ ব্লাডের মানুষেরা মানসিকভাবে কমজোরি থাকে এবং শারীরিকভাবেও। আমার সহকর্মীটির শরীরেও ওই নেগেটিভ ব্লাড বইছে। এই ভাইরাসের প্রথম লক্ষণই হলো অন্যের রক্তের প্রতি আসক্তি, এবং ভাইরাস যত দিন যাবে তত রক্তে মিশবে আর শরীরকে কবজা করবে। যেমন ড্রাগ অ্যাডিক্ট যারা, তারা যেমন ড্রাগ ছাড়া
থাকতে পারে না, ঠিক তেমনি এই ভাইরাসে আক্রান্ত যারা, তারা রক্ত ছাড়া থাকতে পারে না। তবে তাদের চাহিদা হয় 21 দিন অন্তর। কিন্তু কিন্তু আমার তো ও নেগেটিভ ব্লাড নয়, কিন্তু আমার কেন এমন মনে হচ্ছিল? আর আমিও তো একটা মুরগির। আমি সমস্ত ঘটনাটা বললাম। ভবেশবাবু বললেন, সেই রাতে, মানে যে রাতে তোমরা বাইক নিয়ে যাচ্ছিলে, তখন কি কোনো কাটা বা ক্ষত ছিল তোমার শরীরে? হ্যাঁ, আগের দিন মাঠে জগিংয়ের সময় হোঁচট খেয়ে পড়ে যাই, আর তখন পায়ের নখটা উঠে রক্ত বেরোতে থাকে। ওই একটা ক্ষত ছিল। হ্যাঁ, সরাসরি ওই ভাইরাস আক্রমণ করতে পারে না, তবে শরীরে কাটা বা ক্ষত জায়গা থাকলে ওই ভাইরাস কিছুটা প্রভাবিত করতে পারে। তাই তোমাকে পুরো কাবু করতে পারেনি। কিন্তু আমার দিদি, ওর তো নেগেটিভ, তাই জন্যই ও কাল রাতে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনি আমাকে যে ইঞ্জেকশনটা দিলেন সেটা আমার দিদিকেও দিন না, তাহলে তো ও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তা হয়তো হবে, কিন্তু এতে একটা সমস্যা আছে। কি সমস্যা? ওর শরীরে ওই ভাইরাসের প্রভাব অনেক বেশি। বেশি কি বলতে পারো, সম্পূর্ণ ওর কবজায়। সেখানেও কেন দেবে ওর অ্যান্টিডোট দিতে? আর সব থেকে বড় কথা, সে মারাও যেতে পারে। তাহলে কি আর কোনো রাস্তা নেই? আছে, আমাদেরকেই খুব বুদ্ধি করে করতে হবে কাজটা, কারণ ওর জোর এখন স্বাভাবিক মানুষের তুলনায় অনেক গুণ বেশি। আচ্ছা, তাহলে কি সব নেগেটিভ ব্লাডের লোকেরাই আক্রান্ত? যদি এই ভাইরাসে আক্রান্ত মানুষের কাছে তারা না যায় তাহলে ঠিক আছে, কিন্তু আমি তার কথার ইঙ্গিতটা বুঝে বললাম, তাহলে আমাদের যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আমি আর ভবেশবাবু এরপর কিছু সলা পরামর্শ করে নিলাম। তবে এই ক্ষেত্রে আমাদের বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, যেটা ভবেশবাবু বললেন। না, শুধু তাড়াতাড়ি নয়, যা করার আজ রাতেই করতে হবে। ওই ভাইরাস যখন কারোর শরীরকে পুরোপুরি কবজা করে ফেলে, তখন তাদের কার্যকলাপ যে ভয়ঙ্কর হয় তাতে তো কোনো সন্দেহই নেই, কিন্তু তারা দরকার পড়লে যে কাউকে নৃশংসভাবে খুনও করতে পারে। আমি একটু অবাক হয়েই বললাম, হ্যাঁ, সে তো জানা কথাই, সে তো আগের খুনগুলো নৃশংসভাবেই করে এসেছে। না, তারা কিন্তু 21 দিন না হলে খুন করে না, অর্থাৎ তাদের যখন রক্তের দরকার পড়ে তখনই খুন করে। তবে মাথায় রাখতে হবে, আমরা এখন খুনিকেই মারতে যাচ্ছি, তাই খুব সাবধানে করতে হবে। আর আমাদের এটাও মাথায় রাখতে হবে, তোমার দিদিকে বাঁচাতে হবে। তাই তোমার দিদিকে দিয়ে ওই ভাইরাস অনেক ভয় দেখাবে, অনেকভাবে। তো বি কেয়ারফুল। আমাদের তো শুধু দিদিকে ধরে ইঞ্জেকশনটা পুশ করে দিলেই হয়ে যাবে, তাই না? তুমি যেভাবে বলছো ব্যাপারটা কি অত সহজ হবে? বোধ হয় না। বিকেল 4:20। কথা বলতে বলতে কখন যে বেলা গড়িয়ে বিকেল হয়ে গেছে খেয়ালই করিনি। এরপর আমরা কিছু প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে তৈরি হতে লাগলাম, যেমন টর্চ, একটা ছোট ক্লোরোফর্মের শিশি, 4টে ইঞ্জেকশনের সিরিঞ্জ, আর ওই ভাইরাসের অ্যান্টিডোট হলুদ রঙের 4টে শিশি। একটু বিকেল হতেই, অর্থাৎ 5:30 নাগাদ কিছু খেয়ে বেরিয়ে পড়লাম আমরা আমার বাড়ির উদ্দেশ্যে। বেরোনোর সময় একটা বিপত্তি ঘটল, লোডশেডিং। খবর নিয়ে দেখলাম পুরো বারাসাত জুড়ে লোডশেডিং। কখন আসবে কোনো ঠিক নেই। বাড়ির সামনে পৌঁছে দেখলাম পুরো বাড়িটা অন্ধকার, যেন শ্মশানের মতো ফাঁকা। এখন গরমকাল, তাই সন্ধ্যা হতে একটু দেরি আছে, কিন্তু আজ যেন কোনো অশুভ শক্তির ইচ্ছেতেই অন্ধকারটা খুব তাড়াতাড়ি নেমেছে। পূব দিকের আকাশে ঘন কালো মেঘ উঁকি মারছে। লোডশেডিংয়ের কারণে পুরো রাস্তাটাও অন্ধকারে নিমজ্জিত। মানুষ তো দূরে থাক, একটা কুকুরও দেখলাম না রাস্তায়। এ যেন কোনো প্রেতপুরী। সবাইকে যেন কোনো পিশাচি তার মায়া বলে গভীর নিদ্রায় আচ্ছন্ন করে রেখেছে। চলো শুভ, আর দেরি করে লাভ নেই, আমরা ভেতরে ঢুকি, বললেন ভবেশবাবু। আমাদের বাড়ি ঢোকার আগেই খেয়াল করলাম উপরে দিদির ঘরের জানালায় একটা মূর্তি দাঁড়িয়ে। অন্ধকারের জন্য মুখটা দেখা যাচ্ছে না, তবে তার অবয়বটা স্পষ্ট ফুটে উঠেছে। তড়িঘড়ি সেটা যেন সরে গেল একপাশে। ভবেশবাবুর দিকে তাকিয়ে দেখলাম সেও জানলার দিকে তাকিয়ে।
আমরা ঘরে ঢুকলাম। দরজাটা ভেজানোই ছিল, একটু ঠেলা দিতেই খুলে গেল। আমরা এখন দাঁড়িয়ে একতলার ড্রয়িং রুমে। এর একদিকে আমার ঘর আর উল্টো দিকে বাবা মার ঘর। দুই ঘরের দরজা খোলা, পর্দাগুলো উঠছে হাওয়ায়। সেদিনকার মতো আজও অ্যাকোরিয়ামের হালকা আলোর আভা পুরো ঘরকে আলোকিত করার ব্যর্থ চেষ্টা করছে, কিন্তু অ্যাকোরিয়াম ফাঁকা, একটিও মাছ নেই। তার বদলে বড় বড় দুটো মাছের মাথা সমেত দুটো কাঁটা পড়ে রয়েছে জলের তলদেশে। চারিদিক নিস্তব্ধ। বাইরে থেকে হালকা মেঘের গর্জন শোনা যাচ্ছে। ভবেশবাবু টর্চ জ্বালালেন। টর্চের গোল আলোতে সামনের চেয়ার, টেবিল, সোফা, ফ্রিজ সব দেখলাম। হঠাৎ আমার ডান পাশ দিয়ে কি একটা যেন দৌড়ে পালাল। সঙ্গে সঙ্গে টর্চের আলো ফেললেন ভবেশবাবু, কিন্তু কিচ্ছু দেখতে পেলেন না। উপরে চলো। আমরা সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। আমাদের প্রতিটি পায়ের শব্দ আমাদের হৃদস্পন্দনটিকে দ্বিগুণ করে তুলেছিল। সামনের সিঁড়িটার কিছুটা অংশ দেখতে পাচ্ছিলাম যতটা টর্চের আলো পড়েছে। আমি আগে উঠছিলাম আর আমার পিছনে ভবেশবাবু। তিনি আমার হাতটা পিছন থেকে টেনে ধরলেন, বললেন, একটু দাঁড়াও, আমরা দুইজন শুধু সিঁড়ি দিয়ে উঠছি না, আমার পিছন পিছন আর একজনকে উঠছে। ভবেশবাবুর গলাটা একটু কেঁপে উঠল। আমি টর্চটা ভবেশবাবুর হাত থেকে নিয়ে ধীরে ধীরে ফেললাম তার পিছনে। কোথাও কিচ্ছু নেই তো। হঠাৎ আমার বাম হাতে একটা ঠান্ডা স্পর্শ পেলাম। সাথে সাথে টর্চ ফেললাম আমার বাম দিকে। টর্চের আলোয় দেখতে পেলাম একটা বিভৎস মূর্তি, নিজের বড় বড় চুল ছেড়ে মণিবিহীন চোখ আর রক্ত মাখা দাঁত বের করে অদ্ভুতভাবে খ্যান খ্যান করে হাসছে। ওই বিভৎস রূপ থেকে আমরা দুজনেই হুমড়ি খেয়ে 5টা সিঁড়ির ওপর থেকে গড়িয়ে পড়লাম মাটিতে। আমি সাথে সাথেই উঠে টর্চটা ফেললাম সিঁড়িতে। দেখলাম কেউ নেই। ভবেশবাবুর দিকে আলো ফেলতেই দেখলাম ভবেশবাবুর কপালের একটা অংশ কেটে রক্ত বেরোচ্ছে। আমি বললাম, ভবেশবাবু, আপনি এখানে বসুন, আমি একাই যাচ্ছি ওপরে, আপনার আরো বড় চোট লাগতে পারে। ভবেশবাবু আমার হাতের সাহায্যে উঠে পড়লেন। আমি এত সহজে হার মানতে শিখিনি, আর তাছাড়াও এই ঘটনার জন্য তো এক প্রকার আমিই দায়ী। চলো চলো উপরে যাই। আমরা আবার উপরে উঠলাম। দিদির ঘরের দরজা খোলা, পর্দাগুলো হাওয়ায় উঠছে। আমি টর্চের আলো ফেললাম দিদির ঘরে। দেখি দিদি ঘরের খাটে শুয়ে আছে, 2 হাত ছড়িয়ে। আমি দিদি বলে দৌড়ে ঘরে ঢুকতে যেতেই ভবেশবাবু আমার হাতটা টেনে ধরে বললেন, শুভ, ওটা তোমার দিদি নয়, ওটা ওই শয়তানের চাল। আমি ওনার হাত জোর করে ছাড়িয়ে দৌড়ে ঢুকলাম দিদির ঘরে। ভবেশবাবু দরজার বাইরেই রইলেন। ঢুকে দিদির মাথাটা কোলে তুলে বললাম, দিদি দিদি তোর কিচ্ছু হবে না, দেখ দেখ আমি চলে এসেছি, তোর কিচ্ছু হবে না। আর তখনই দরজাটা সশব্দে বন্ধ হয়ে যায়। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম দরজার দিকে। বাইরে ভবেশবাবুর চিৎকারের আওয়াজ পেলাম। আমি উঠে দরজার কবজা টেনে খুলতে চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই পারলাম না। একটা খ্যানখ্যানে হাসির আওয়াজ শুনতে পেলাম আমার পিছনে খাটের দিক থেকে। আমি ধীরে ধীরে পিছনে ঘুরলাম। ঘুরতেই দেখি আমার দিদি খাটে সোজা হয়ে উঠে সিঁড়িতে দেখা সেই অদ্ভুত পিশাচির মতো বসে আমার দিকে তাকিয়ে হাসছে। টর্চের আলো সোজা তার মুখে গিয়ে পড়েছে। তড়িতের গতিতে সেই মূর্তি আমার গলাটা এসে চেপে ধরল। তার অসম্ভব গায়ের শক্তি অনুভব করলাম আমি। আমি শ্বাস নিতে আর পারছি না। হাত দিয়ে তার হাতে মারতে চেষ্টা করলেও তার কোনো ফল হচ্ছে না। সেই অদ্ভুত মূর্তির হাড় হিম করা চাহনি আমাকে নিরীক্ষণ করছে তীক্ষ্ণভাবে। আমার দম বন্ধ হয়ে আসছে ক্রমশ। ঠিক সেই মুহূর্তেই আমার মনে পড়ল দিদির ঘরের পাশেই রয়েছে একটা ফুলদানি। সেই অন্ধকারের ডান হাত চালাতেই হাতে ঠেকলো সেই ফুলদানিটা। সাথে সাথে আমার সমস্ত শক্তি একত্রিত করে ফুলদানিটা নিয়ে মারলাম ওর মাথা লক্ষ্য করে।
মারতেই মাথা ধরে সরে গেল সে পিছনে। আমি গলা ধরে কাস্তে কাস্তে বসে পড়লাম মাটিতে। একটু ঠিক হতেই দরজা খুলে বাইরে বেরোলাম। দেখি ভবেশবাবুও মাথা ধরে বসে আছেন। আমি দৌড়ে গিয়ে বললাম, ভবেশবাবু, আপনি ঠিক আছেন তো? শুভ, অনেক দেরি হয়ে যাচ্ছে। ও কিছু করার আগেই আমাদের এই ইনজেকশন পুশ করতে হবে। আর দেরি করা যাবে না, চলো ছাদে চলো। আমরা ছাদে উঠে দেখলাম সামনে দিদি দাঁড়িয়ে, অর্থাৎ সেই মূর্তি। ঝোড়ো হাওয়া আর তার সাথে বিদ্যুতের ঝলক আর মেঘের গর্জন। বিদ্যুতের আলোতে সেই মূর্তিকে আরো বিভৎস দেখাচ্ছিল। ভবেশবাবু একটা সিরিঞ্জে তরলটি ভরে ধীরে ধীরে এগিয়ে গেল সেই মূর্তির দিকে। সেই মূর্তির সাথে সাথে ঘুরে গিয়ে ভবেশবাবুর সিরিঞ্জ ধরার ডান হাতটাকে ধরে ঘুরিয়ে দিল মটাস করে, আর অদ্ভুত ভয়ানক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে হাসতে লাগল। ভবেশবাবু যন্ত্রণায় চিৎকার করে উঠলেন। এরপর সেই মূর্তিটি যে কাজটি করলো সেটা আমি স্বপ্নেও ভাবিনি। বাকি ওই অ্যান্টিডোরের শিশি দুটি ভবেশবাবুর বাম পকেটে। সেইগুলো বের করে ছুঁড়ে ফেলে দেয় সেই পিশাচি। সাথে সাথে সেইগুলি ভেঙে চুরমার হয়ে যায়। সে ভবেশবাবুর মাথাটা এমনভাবে ধরল যেন এক্ষুনি মুটকে দিল। আমি পুরো ব্যাপারটা বুঝে ঝাঁপিয়ে পড়লাম পিশাচির উপর। এক হাত দিয়ে চেপে ধরলাম তার গলা। সে খুব সহজেই এক ঝটকায় ছিটকে ফেলে দিল আমার। আর পাশের পিলার থেকে বেরিয়ে থাকা রডে এফোর ওপর করে দিল আমার ডান হাত। আমি যন্ত্রণায় কোকিয়ে উঠলাম। ওই অবস্থায় দেখলাম ভবেশবাবুর একটা হাতকে দাঁত দিয়ে কাগজের মতো ছিঁড়ে আলাদা করে দেয় ওই পিশাচি। এক পাশে পড়ে রইল ভবেশবাবু। সেই বৃষ্টির রাতে আত্মহারা হয়ে উল্লাসে ফেটে পড়তে লাগলো সেই পিশাচি। তার বিভৎস খ্যানখ্যানে হাসিতে কাঁপিয়ে দিল পুরো জগৎ। বিদ্যুতের আলো তার বিভৎসতাকে আরো বাড়িয়ে তুলল কয়েক। খুব অসহায় লাগছিল নিজেকে। চোখ বন্ধ করতেই মা বাবার কথা মনে পড়ল, দিদির কথা, আমাদের ছোট সুখী পরিবারের কথা। সেই স্মৃতিগুলো যেন আমার চোখ থেকে জল হয়ে বেরিয়ে বৃষ্টির জলের সাথে মিশে গেল। এমন সময় আমার মনে পড়ল ভবেশবাবু একটা সিরিঞ্জ আর অ্যান্টিডোরের একটা শিশি আমায় আগে থেকেই দিয়ে রেখেছিলেন। বাম পকেটে হাত দিতেই আমার মুখে হাসি ফুটে উঠল। দেখলাম সেই পিশাচি ভবেশবাবুর দিকে এগোচ্ছে। আমি নিজের ডান হাতকে অতি কষ্টে রড থেকে বের করলাম। বের করবার সময় আমার মাথাটা ঘুরিয়ে উঠল যন্ত্রণা। এরপর কোনো মতে ডান হাতের কবজি আর বাম হাতের সাহায্যে সিরিঞ্জে তরলটা ভরে একটু দাঁড়ালাম। পিশাচিটা তখন ভবেশবাবুর মাথাকে দুই হাতে ধরে আছে। আমি সাথে সাথে দৌড়ে গিয়ে পিশাচির ঘাড় লক্ষ্য করে ঢুকিয়ে দিলাম সিরিঞ্জটা। সাথে এক ধাক্কায় আমাকে ছিটকে ফেলে দিয়ে বসে পড়লো ওই পিশাচি। তার ভয়ানক চিৎকারে কাঁপিয়ে দিল দিকবিদিক। তার চোখে মুখের চাহনিতে কেমন পরিবর্তন হতে শুরু করলো। হাত পাগুলো সোজা হতে লাগলো, যেন তার শরীরে দুই শক্তির লড়াই চলছে। তার প্রভাব তার চোখে মুখে তার শরীরে দেখতে পাওয়া যাচ্ছে। থরথর করে কাঁপতে কাঁপতে পড়ে গেল দিদির অচৈতন্য দেহটা মাটিতে। এরপর আমি উঠে দুজনকে নিয়ে যাই হাসপাতালে। মা বাবাকে অচৈতন্য অবস্থায় খুঁজে পাই তাদেরই খাটের তলায়। ভবেশবাবুর ঠিক হতে বেশ কিছুদিন সময় লাগে। তবে বর্তমানে সে একটি হাত নিয়েই তার নতুন গবেষণা চালাচ্ছেন। আর দিদিও ঠিক হয়ে যায় খুব তাড়াতাড়ি। মায়ের সেবা শুশ্রূষা আর আমাদের ফ্যামিলি ট্যুরে তার মন ও দেহ থেকে সেই ভয়ঙ্কর রাতের দাগ মুছে যায় খুবই সহজেই। আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।
ধন্যবাদ।